সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। দেখো, ফার্স্টে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সবগুলাই আমার হাতের ডান পাশে সুন্দর করে লেখা আছে, সবাই খেয়াল করো। আমি শুরু করতেছি প্রথম শক্তির বিভিন্ন উৎস নিয়ে। দেখো, শক্তির বিভিন্ন উৎস নিয়ে কথা বলতে গিয়ে আমি ফার্স্টেই তোমাদের মাথায় একটা জিনিস দিয়ে রাখি। আমাদের এই পৃথিবীতে কোন দেশ কত বেশি উন্নত সেটা ডিপেন্ড করে ওই দেশ মাথাপিছু বিদ্যুৎ শক্তি কত বিদ্যুৎ শক্তি ব্যয় করে। কোন দেশ কত বেশি উন্নত সেটা ডিপেন্ড করে ওই দেশ মাথাপিছু কত বিদ্যুৎ শক্তি ব্যয় করে। তাহলে বুঝতেই পারতেছো সবাই এই শক্তি রূপান্তর ঘটিয়ে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। এই ওয়ার্ল্ডের সবার মাথায় কিন্তু এই চিন্তাটা প্রথমেই থাকে। আমরা দেখি এখন এই শক্তির যতগুলা উৎস আছে এই উৎসগুলাকে আমরা কি কি কাজে লাগাতে পারি। ফার্স্টে দেখো লেখা আছে শক্তির উৎস। শক্তির যত রকমের উৎস আছে এই উৎসগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অনবায়নযোগ্য শক্তি আর অপরটির নাম হলো নবায়নযোগ্য শক্তি। তাহলে অনবায়নযোগ্য শক্তিটা কি, ফার্স্টে আমি সেটাকে সংজ্ঞায়িত করি। যেসব শক্তি জ্বালানি হিসাবে ব্যবহার করে শক্তির রূপান্তর ঘটিয়ে পুনরায় নতুন করে সৃষ্টি করা যায় না। অর্থাৎ কোন শক্তিকে যদি আমি জ্বালানি হিসাবে ব্যবহার করে করলেই তো কি হবে, সে শক্তির রূপান্তর ঘটবে। ঘটার ফলে এই শক্তিকে পুনরায় নতুন করে আর আমি সৃষ্টি করতে পারবো না। এটাকে আমরা বলতেছি অনবায়নযোগ্য। এটাকে আমরা বলতেছি নবায়নযোগ্য শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তিটা কি, ফার্স্টে আমরা সেই জিনিসটা আবারও জেনে নিই। অর্থাৎ যেসব শক্তি জ্বালানি হিসাবে ব্যবহার করে শক্তির রূপান্তর ঘটিয়ে পুনরায় নতুন করে সৃষ্টি করা যায় সেইগুলাকে আমরা বলবো নবায়নযোগ্য শক্তি। আবার বলি, যেসব শক্তি জ্বালানি হিসাবে ব্যবহার করে শক্তির রূপান্তর ঘটিয়ে পুনরায় নতুন করে সৃষ্টি করা যায় এইসব শক্তিকে আমরা বলবো কি, নবায়নযোগ্য শক্তি। এই চারটি অনবায়নযোগ্য শক্তিকে খনি থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় উত্তোলন করা হয়। উত্তোলিত শক্তি তেল, দ্যাট মিন্স খনিজ তেল এবং গ্যাস, এই দুইটাকে আমরা কি করি, জ্বালানি হিসাবে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তৃতীয়ত দেখা দেওয়া আছে কয়লা। কয়লাটাও সেম। এই কয়লাকেও আমরা কি করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি রূপান্তর ঘটিয়ে আমরা তাপ শক্তি উৎপন্ন করতে পারি। এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। ওকে, 4 নম্বর স্টেজে দেখো আমাদের দেওয়া আছে নিউক্লিয় শক্তি। এই নিউক্লিয় শক্তির প্রধান উৎস হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে যদি দেখো, আমি নিচে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এই ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে যদি আমি নিউট্রন দ্বারা আঘাত করি, দেখো বিক্রিয়ায় বেরিয়াম এবং ক্রিপ্টন নামে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে এবং 3টা নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছে। দ্যাট মিন্স এটা একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় ইউরেনিয়াম নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে আমি প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করতে পারি। এই শক্তি উৎপাদন করে এই শক্তিকে কাজে লাগিয়ে আমি প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। সেই জন্যই আমাদের দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আগামী 1-2 বছরের মধ্যেই সেটা চালু হয়ে যাবে।
হইলে তখন আমাদের বিদ্যুতে এত ঘাটতি থাকবে না। ওকে, এখন আমরা আলোচনা করব নবায়নযোগ্য শক্তি। দেখো 5টা নবায়নযোগ্য শক্তি আমি লিখে রাখছি। জলবিদ্যুৎ, 2 নাম্বার বায়োমাস, 3 নাম্বার সৌরশক্তি, 4 নাম্বার বায়ুশক্তি, 5 নাম্বার জিওথার্মাল অর্থাৎ ভূতাপীয় শক্তি। জিওথার্মাল দ্যাট মিন্স ভূতাপীয় শক্তি। তাহলে জলবিদ্যুৎটা কিভাবে আমি ব্যবহার করি? অনেক দেশেই নদীর মধ্যে একটা বাঁধ ব্যারিকেড তৈরি করে, এই নদীর পানিকে কাজে লাগিয়ে অর্থাৎ নদীর পানিকে বিশেষ প্রক্রিয়ায় বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে কাজে লাগিয়ে দ্যাট মিন্স এই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন তুমি বলতে পারো যে নদীর পানিকে আমি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেছি, এইভাবে আস্তে আস্তে পানি শুকাই যেতে পারে, তাহলে তো আর সেটা নবায়নযোগ্য শক্তি হলো না। এই জিনিসটা মাথায় রাখবা। আমাদের এই যে নদী, সমুদ্র যতগুলো আছে এই মহাবিশ্বের মধ্যে পানি কোনো দিন শুকায়া যাবে না। এই প্রকৃতিগত স্বভাবের জন্য ভূপৃষ্ঠের এই পানি কোনোদিন শুকাবে না। আর শুকাবে না বিদায় আমরা এই পানিকে বারবার ব্যবহার করে আমরা কি করতে পারি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। বায়োমাস নেক্সট। তাহলে বায়োমাস কি? বায়োমাস হলো যেমন শুকনো কাঠ, খড়কুটা, শুকনো গাছ ইত্যাদিকে আমরা বায়োমাস বলে থাকি। বুঝতে পারছি ব্যাপারটা? তোমরা তো বলবে স্যার আপনি বলছেন শুকনো কাঠ, এগুলোকে যদি আমি জ্বালায় ফেলি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেটা তো আর ফেরত পাওয়া যাবে না, তাই এটা তো অনবায়নযোগ্য শক্তি। নো, আমি কাঠ পুড়াইয়া, গাছ পুড়াইয়া, খড়কুটা পুড়াইয়া শেষ করে দিলাম, কিন্তু আবার তো নতুন করে গাছ রোপণ করতে পারি, বারবার আমি গাছ রোপণ করতে পারি। তাই সেটা হচ্ছে বায়োমাস, হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ শুকনো কাঠ, খড়কুটা এগুলাকে যদি আমি জ্বালানি হিসাবে ব্যবহার করে শক্তির রূপান্তর ঘটিয়ে আমি এই রূপান্তরিত শক্তিকে কি করব? শক্তি দিয়ে আমি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো। 3 নাম্বার সৌরশক্তি। দেখবেন এই সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটাকে আমরা বলবো সৌরশক্তি। সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটা হলো সৌরশক্তি। তোমরা হয়তো দেখবা আমাদের দেশে, আমাদের ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে সোলার প্যানেল বসিয়ে সূর্য থেকে সৌরশক্তি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে এই সৌরশক্তিটাকে কাজে লাগিয়ে সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতেছে, এবং এই বিদ্যুৎ শক্তি দিয়ে আমাদের যত রকমের কর্মকাণ্ড আছে সবগুলো আমরা কিন্তু করতে পারি। দেখো 4 নম্বর এরপর আছে বায়ুশক্তি। তাহলে বায়ুশক্তিটা কি? এই মহাবিশ্বের কোনো দেশে সমুদ্রের উপকূলে, তোমরা খেয়াল করবা অনেক সময় টিভিতে দেখবা, জিওগ্রাফিতে দেখবা, ন্যাশনাল জিওগ্রাফিতে, সমুদ্রের উপকূলে ইলেকট্রিকের পিলারের উপরে, প্রত্যেকটা পিলারের উপরে ফ্যানের পাখা, 2-3টা পাখা, ফ্যান যুক্ত করা আছে। এই ফ্যানগুলা সমুদ্রের উপকূলে আমরা জানি সব সময় বায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু প্রবাহের ফলে এই ফ্যানগুলো অটোমেটিক ঘুরতে থাকে, ঘূর্ণনের ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। ওকে, এরপরে 5 নম্বরে আমাদের আছে জিওথার্মাল অর্থাৎ ভূতাপীয় শক্তি। তাহলে ভূতাপীয় শক্তিটা কি আমরা খেয়াল করি। আমরা যদি ভূপৃষ্ঠের শত শত কিলোমিটার নিচে যাই, কোথায়? ভূপৃষ্ঠের শত শত কিলোমিটারের নিচে, সেখানে প্রচন্ড তাপ শক্তি উৎপন্ন হয়। এই প্রচন্ড তাপ শক্তি
ওই শত শত কিলোমিটার নিচে বড় বড় শিলাখণ্ডকে কি করে গলিয়ে দেয়। আর সেই জন্যই এই শিলাখণ্ডগুলোকে আমরা বলি গলিত শিলা, এই শিলাখণ্ডগুলোকে আমরা বলি ম্যাগমা। তাহলে ম্যাগমা কি? এক ধরনের গলিত শিলা। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই ম্যাগমা বা গলিত শিলাগুলা আস্তে 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 উপরে চলে আসে, উপরে ভূপৃষ্ঠের একটু নিচে, ভূপৃষ্ঠের একটু গভীরে। দ্যাট মিনস অনেক গভীর থেকে এই ম্যাগমাগুলা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কোথায় চলে আসে? ভূপৃষ্ঠের একটু নিচে এসে জমা হয় এক জায়গায়। এই জমাকৃত স্থানটিকে আমরা বলি হটস্পট। বহু নির্বাচনী পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করে নোট করে রাখো। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত শিলা বা ম্যাগমাগুলা যখন আস্তে আস্তে উপরে উঠে একদম ভূপৃষ্ঠের একটু গভীরে আসে, তখন এগুলো এক জায়গায় আসা জমা হয়। এই জমাকৃত স্থানটিকে আমরা বলবো হটস্পট। ভূপৃষ্ঠের গভীরের পানি যখন এই হটস্পটের সংস্পর্শে আসে, এই পানি কি হয়? বাষ্পে পরিণত হয় আবার ভূপৃষ্ঠের একটু নিচে জমা হয়। আমরা করি কি? এই বাষ্পকে যান্ত্রিক প্রক্রিয়ায় উত্তোলন করে আমরা আবার এই বাষ্প দিয়ে তাপ শক্তি উৎপন্ন করতে পারি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি তো আমরা? এরপর আমরা আসি শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর এর প্রভাব। ফার্স্টে আমি দেখো বলে ফেলছি যত রকমের শক্তি আছে, শক্তিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো অনবায়নযোগ্য শক্তি, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয় শক্তি। অর্থাৎ এই চার ধরনের শক্তি জ্বালানি হিসাবে যখন আমি ব্যবহার করি, পরে শক্তি রূপান্তর করি, তখন দেখা যায় কি এটি ভূপ্রকৃতির উপর একটা প্রভাব ফেলে। অর্থাৎ শক্তি রূপান্তরের সময় এটা কিছু এমন কিছু রাসায়নিক শক্তি নির্গত করে, রাসায়নিক দ্রব্য নির্গত করে, শক্তি নির্গত করে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে যে শক্তিগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে ভূপ্রকৃতির সমস্যা ঘটে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভূপ্রকৃতির জন্য সেটা অনেক সহায়ক। তাহলে শক্তির রূপান্তর যখন ঘটে অনবায়নযোগ্য শক্তির, সেক্ষেত্রে সেটা ভূপ্রকৃতির উপর একটা প্রভাব ফেলে, বিরূপ প্রভাব ফেলে, সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক। আর নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে অল্প প্রভাব ফেলে, এত না। তাই পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির অল্প প্রভাব থাকলেও সেটা এত প্রভাব ফেলতে পারে না। তাহলে শক্তি রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব আমরা দেখতে পেলাম। এরপর আমরা আসি শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি শক্তির সংরক্ষণ নীতিটা কি? শক্তি অবিনশ্বর, এর কোনো ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, কেবল একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে। রূপান্তরের আগেও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ওকে, এখন আমরা আসতেছি বর এবং শক্তির মধ্যে সম্পর্ক। ভর ও শক্তির মধ্যে সম্পর্ক। সম্পর্ক কি? E = mc², যেখানে E হলো শক্তি, m বস্তু ভর, আর c আলোর বেগ। কত? আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই জিনিসটা লিখে রাখো, তোমরা কাজে লাগবে। আমি মুছে দিব। ওকে, মুছে দিচ্ছি। এখন আমরা আলোচনা করব ক্ষমতা নিয়ে। তাহলে ক্ষমতাটা কি? খেয়াল করো তোমরা, কোন যন্ত্র বা উৎস একক সময়ে যে কাজ করে, অথবা কোন যন্ত্র বা উৎসের কাজ করার যে হার, সেটাকে আমরা বলি ক্ষমতা। কোন
কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, একে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি লিখে রাখছি, কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে বলে ক্ষমতা, একে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো কোন যন্ত্র বা উৎস যদি কোন যন্ত্র বা উৎস যদি টি সময়ে W পরিমাণ কাজ করে, একক সময়ে কতটুকু কাজ করবে? W/T। সংজ্ঞানুসারে ক্ষমতা P = W/T। লিখে নাও তোমরা সবাই। তাহলে এর একক কি হচ্ছে দেখো, একক হচ্ছে ওয়াট পার সেকেন্ড। এর অপর নাম হলো এর একক হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডের অপর নাম হচ্ছে ওয়াট, একে W দ্বারা প্রকাশ করা হয়। তাই ক্ষমতার একক আমি জুল পার সেকেন্ডও লিখতে পারবো, ওয়াটও লিখতে পারবো, আবার সংক্ষেপে W দিয়েও লিখতে পারবো, তাই না? লিখে ফেলে, আমি মুছে দিচ্ছি। ওকে, আমরা কি শিখলাম? যে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। এই ওয়াটের যে ক্ষমতার একটা বড় ব্যবহারিক একক আছে যার নাম কিলোওয়াট, যার নাম কিলোওয়াট। That means 1 কিলোওয়াট equals to 1000 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াটের চেয়ে একটু বড় একক আছে যার নাম হলো কি কিলোওয়াট। 1 কিলোওয়াট equals to কি 1000 ওয়াট। তার চেয়েও ক্ষমতার আরেকটি বড় একটা ব্যবহারিক একক আছে যার নাম মেগাওয়াট। মেগাওয়াট সংক্ষেপে আমরা MW দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 1 মেগাওয়াট equals to কত ওয়াট? 10⁶ ওয়াট। লিখে নাও, এটা MCQ তে কাজে লাগবে। 1 মেগাওয়াট equals to 10⁶ ওয়াট। এরপরে আরেকটা ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক আছে যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। এগুলো হলো ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক। তাহলে যান্ত্রিক ব্যবহারিক এককের নাম কি? অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, এটাকে সংক্ষেপে HP লেখা হয়। দ্যাট মিন্স হর্স পাওয়ার। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার সামর্থ্যকে বলা হয় 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার যে সামর্থ্য সেটাকে বলি আমরা 1 হর্স পাওয়ার। দ্যাট মিন্স 1 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার বাংলা হলো অশ্ব ক্ষমতা equals to 746 ওয়াট। লিখে নাও। ওকে, এখন আমরা এই ক্ষমতার উপর একটা সৃজনশীল কোশ্চেন করব। এখন দেখো বোর্ডে লেখা আছে, এই ক্ষমতার উপর আমরা একটা সৃজনশীল কোশ্চেন করব।
লেখা আছে দেখো 2 হর্স পাওয়ার ক্ষমতার একটা মোটর 1000 লিটার পানি 30 মিটার উচ্চতার ছাদে 1 মিনিটে উত্তোলন করতে পারে। প্রথম কোশ্চেনটা কি আমাদের মোটরটির দ্বারা কৃত কাজ কত? তাহলে কি কি দেওয়া আছে আমরা সবাই দেখি। উত্তর ক দেওয়া আছে ভর, পানির ভর m equals to 1000 লিটার। তাহলে আমরা জানি 1 লিটার সমান 1 কেজি, তাহলে 1000 লিটার সমান আমরা লিখতে পারি 1000 কেজি। 30 মিটার উচ্চতার ছাদে, উচ্চতা h equals to কত? 30 মিটার। সময় t equals to কত? 1 মিনিটে, 1 মিনিট, that means 60 সেকেন্ড। মোটরটির দ্বারা কৃত কাজ কত? কৃত কাজ W equals to what? আমরা জানি কৃত কাজ, উত্তর কৃত কাজ W equals to mgh। তাহলে m টা কি? ভর, ভর কত? 1000 কেজি, আর g হলো 9.8, আর h কি? 30 মিটার উচ্চতা। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 29 4 3 0, হ্যাঁ, এত জুল। সবাই লিখে ফেলো, আমি মুছে দিব। সেকেন্ডলি কোশ্চেনটা দেওয়া আছে মোটরটির কার্যকর ক্ষমতা কত? মোটরটির কার্যকর ক্ষমতা কত? খ উত্তর আমরা জানি কার্যকর ক্ষমতা P equals to W by T equals to mgh by T। দেখো পূর্বে আমরা mgh এর মান বের করে ফেলছিলাম, সেটা আমি বসায় ফেলি। 29 কত ছিল আমাদের? 4 1 2 3 0 ডিভাইডেড বাই t, t সমান কত ছিল? 1 মিনিট, দ্যাট মিন্স 60 সেকেন্ড। যদি 60 দিয়ে এই রেজাল্টটাকে আমরা ভাগ করি তাহলে 4900 ওয়াট। তাহলে মোটরটির কার্যকর ক্ষমতা হলো আমাদের 4900 ওয়াট। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে।